সো আজকের ওয়ান শট ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে চ্যাপ্টার 10 না সরি চ্যাপ্টার 11 আমাদের হচ্ছে চলো তড়িৎ বা আমরা বলতে পারি আমাদের হচ্ছে যে ইলেকট্রিসিটির উপর আজকে ক্লাস। এবং আজকের ক্লাস অনেক ইন্টারেস্টিং হবে বিকজ আজকের ক্লাসে আমি প্রিটি শিওর আপনারা অনেক নতুন কিছু শিখতে পারবেন, যেগুলো আপনারা সচরাচর শিখেননি, যেগুলো আপনারা সচরাচর জানেন না, আগে পরে পড়া হয়নি সেগুলো। এই ক্লাসটার রেকর্ডিংও আপনারা বেশ সুন্দরভাবে পাবেন বিকজ আসলে আমরা ক্যামেরাতে রেকর্ড করছি, সো রেকর্ডটা আরো সুন্দর আকারে দেখতে পাবেন। যারা জুমে ক্লাস করছেন লাইভ তাদের হয়তো বা অত সুন্দর ভিজুয়াল আসবে না, বাট ডোন্ট ওয়ারি আর কি, ইভেন্চুয়ালি ক্লাস আপনারা ভালোই দেখতে পাবেন। সো আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে চলে যাচ্ছি। কারেন্ট ইলেকট্রিসিটি আসলে একটু চ্যাপ্টারটা বড়, বাট আমার ওয়ান শট ক্লাস আসলে অত ডিটেইলে যাব না, আমাদের এইচএসসি স্ট্যান্ডার্ড যা যা পড়া দরকার আমরা সেগুলোতেই চলে যাব। সো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে তড়িৎ কিভাবে কাজ করে। তড়িৎ কিভাবে কাজ করে বা হাউ ডাজ ইলেকট্রিসিটি ওয়ার্ক। জি বলেন প্রশ্ন। না ভাই, আপনি যে অ্যাকাউন্ট দিয়ে কথা বলছেন, মানে যে আইডি দিয়ে কথা বলছেন, ওইটার মাইক্রোফোন খোলা আছে, যেটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি ওইটার মাইক্রোফোন খোলা নেই। হ্যাঁ সমস্যা নাই তো, মানে আমি আইপ্যাডে কথা বলছি, মানে সব প্রবলেম মানে আওয়াজ শুনতে সমস্যা হয়? আওয়াজ তো ঠিক আছে তাই না? তাইলেই হবে। ওকে, সো আসলে তড়িৎ কিভাবে কাজ করে এটা আমরা একটা নর্মাল অ্যাটম চিন্তা করলাম। এই অ্যাটমটার মধ্যে আমাদের হচ্ছে যে মাঝখানে নিউক্লিয়াস থাকে, আশেপাশে ইলেকট্রনস থাকে। এই ইলেকট্রনস গুলো আসলে দুই ভাগে বিভক্ত। এগুলো যদি আমি ইলেকট্রনস ড্র করি, দিস আর আওয়ার ইলেকট্রনস। এই ইলেকট্রন গুলোর মধ্যে এগুলোকে আমরা বলি বন্ডেড ইলেকট্রন বা আবদ্ধ ইলেকট্রন। আর কিছু কিছু ইলেকট্রন আছে, আচ্ছা এটাকে আমরা বলছি নিউক্লিয়াস, এটা তো আমরা জানি সবাই নিউক্লিয়াস। তো আমরা যদি এই জায়গায় এনার্জি প্রোভাইড করি বা শক্তি দেই, তাহলে দেখা যাবে শেষ শক্তি স্তরের বা আউটার মোস্ট অরবিটালের কিছু কিছু ইলেকট্রন এখান থেকে বের হয়ে আসবে। জি বলেন। দেখা যায় না তো? কেন দেখা যাবে না? সবাই দেখতে পাচ্ছে, দেখানো যায় কি আছে। আপনি হচ্ছে যে অন্য একটাতে এসে বসে আছেন এই জন্য দেখতে পাচ্ছেন না, আমি স্পটলাইট করে দিচ্ছি। এবার দেখতে পাবেন, ঠিক আছে? দেখুন যাক, মুক্ত ইলেকট্রন বা এটাকে আমরা বলছি ফ্রি ইলেকট্রন। সো যদি আমরা ফ্রি ইলেকট্রন পেয়ে যাই, তাহলে ফ্রি ইলেকট্রন গুলো এখন হচ্ছে মূলত এদিক সেদিক ছোটাছুটি করবে বা এদিক সেদিক হচ্ছে যে দাপাদাপি করবে। তাহলে আমাদের যে কোনো একটা অ্যাটমে বন্ডেড ইলেকট্রনস থাকে, সে বন্ডেড ইলেকট্রনস গুলো ইনাফ এনার্জি পেলে সেগুলো লাফালাফি করা স্টার্ট করে। ক্লিয়ার? তাহলে ফ্রি ইলেকট্রন পাওয়া যায়। এই যে ফ্রি ইলেকট্রন গুলো আমরা পাচ্ছি এবং এখানে আমরা বেশ কিছু ভেলোসিটি দেখতে পাবো। এই ভেলোসিটি গুলোকে আমরা বলি সাধারণত থার্মাল ভেলোসিটি। কি বলি? থার্মাল ভেলোসিটি, বা আমরা বলি হচ্ছে তাপীয় বেগ। অর্থাৎ যদি আমরা তাপ প্রোভাইড করি বা ইনাফ এনার্জি দেই, তাহলে এর মধ্যে আমরা এই টাইপের গতিগুলো দেখতে পাচ্ছি। এখন এই যে আমাদের ফ্রি ইলেকট্রন গুলো আছে, এই ফ্রি ইলেকট্রন গুলি মূলত মুভ করে। সো যখন আমাদের কোনো সময় জিজ্ঞেস করে যে ইলেকট্রন মানে ইলেকট্রিসিটি আসলে কি, আমরা বলি আসলে ইলেকট্রনের প্রবাহ না, আমাদের বলা উচিত ফ্রি ইলেকট্রনের প্রবাহ বা মুক্ত ইলেকট্রনের প্রবাহ, বিকজ বন্ডেড ইলেকট্রন তার মুভ করে না, মুভ করে মুক্ত ইলেকট্রন গুলো। সেই ইলেকট্রন গুলো এদিক সেদিক দাপাদাপি করছে। এখন মূলত আমাদের এখানে কি হয়, আমাদের মূলত হচ্ছে যে ইলেকট্রন গুলো লাফালাফি করতে থাকে। তাহলে আমাকে যদি এখন বলা হয় যে ভাইয়া তাহলে এই ইলেকট্রন গুলো কি চলতড়িৎকে রিপ্রেজেন্ট করে, উত্তর হচ্ছে নো। মাথায় রাখবেন চলতড়িৎ বা যেটাকে আমরা কি বলি কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটির দুটো শর্ত, এক ফ্রি ইলেকট্রন হতে হবে, এটার পাশাপাশি আরেকটা শর্ত আছে, যে বলতে পারবে তাকে চকলেট দেওয়া হবে। কে বলতে পারবেন? বিভব পার্থক্য থাকতে হবে। খুব ভালো একটা কথা বলছেন, বিভব পার্থক্য থাকতে হবে। বিভব পার্থক্য দিয়ে কি হয়? Why do you need potential difference? তড়িৎ প্রবাহিত। আচ্ছা, তো আমি মনে করেন
কোন একটা ধাতব খণ্ডকে বা মেটাল যে কোনো একটা জিনিসকে অনেক বেশি হচ্ছে যে আমি তাপ দিলাম বা হচ্ছে যে আমি এখানে হিট দিলাম, তাহলে সেখান থেকে ইলেকট্রন বের হয়ে যাবে না, রাইট? জি। তাহলে তখন তড়িৎ প্রবাহ হবে না। আমার ভেলোসিটি মানে বিভব পার্থক্যতে কি দরকার, ক্যানজাম করার কি দরকার, কি মনে হয়? ভেরি গুড, ডিরেকশনালিটি। আমরা যদি তাপ দেই তাহলে থার্মাল ভেলোসিটি আসে, অর্থাৎ ইলেকট্রন গুলো মুভ করে, বা সেটা অ্যাব্রো থ্যাব্রো মুভ করে। ইলেকট্রিসিটি তখনই ফ্লো হয় যখন ডিরেকশনাল ইলেকট্রন ফ্লো থাকে, অর্থাৎ মানে ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট দিকে যায়। তা আমার লিখতে হবে কি, আমাকে লিখতে হবে ডিরেকশনাল ভেলোসিটি বা নির্দিষ্ট দিকে বেগ। এই জন্যই জাস্ট তাপ বাড়াইলেই তড়িৎ পাওয়া যায় না। তড়িৎ পাওয়ার জন্য এই জন্য আপনার কি দরকার, এটাকে আমরা আবার বলি ইংরেজিতে ড্রিফট ভেলোসিটি। কি বলি? ড্রিফট ভেলোসিটি। এবং এই ড্রিফট ভেলোসিটি মূলত আসলে ইলেকট্রনকে একটা নির্দিষ্ট দিকে নেয়। আর এই ড্রিফট ভেলোসিটি তৈরি করে কে? ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য। এবার বুঝতে পারছি ভোল্টেজ ডিফারেন্স কেন এত ইম্পর্টেন্ট। আর ফ্রি ইলেকট্রন কে প্রোভাইড করে? ফ্রি ইলেকট্রন আসলে তৈরি করে হচ্ছে থার্মাল ভেলোসিটি। এটার জন্য কি দরকার? হিট, অর্থাৎ তাপ দিলেই থার্মাল ভেলোসিটি তৈরি হয় বা তাপীয় বেগ তৈরি হয়। সো গরম করলে তাপ তৈরি হয়, মানে তাপীয় বেগের কারণে হচ্ছে যে আমাদের ইলেকট্রনের হচ্ছে যে বন্ডের থেকে আনবন্ডেড তৈরি হয়। বাট ইলেকট্রিসিটি তখনও ফ্লো হবে যখন আমরা ভোল্টেজ ডিফারেন্স দিব বা ড্রিফট ভেলোসিটি তৈরি করব। মজার বিষয় হচ্ছে আপনাদেরকে প্রশ্ন করি, যদিও এটা আপনাদের পড়ার অংশ না, কি মনে হয় ড্রিফট ভেলোসিটি বড় নাকি থার্মাল ভেলোসিটি বড়, কোনটা বড়? এনিওয়ান, কোনটা বড়? ও, ড্রিফট ভেলোসিটি আরেকটা বাংলা হচ্ছে তারণ বেগ। এটাকে আমরা কি বলি? তারণ বেগ। হ্যাঁ, কে বলতে পারবে তারণ বেগ বেশি নাকি তাপীয় বেগ বেশি, কি মনে হয় বলেন? এটাই ভাই মজার বিষয়। তাপীয় বেগ তারণ বেগের থেকে অনেক অনেক বেশি, কিন্তু তবুও তারণ বেগ না থাকলে তড়িৎ প্রবাহিতই হবে না, অর্থাৎ ডিরেকশনালিটি না থাকলে ইলেকট্রিসিটি প্রবাহ সম্ভব না। বুঝতে পেরেছে? তাহলে থার্মাল ভেলোসিটি অনেক বেশি। বলেন কারা কারা আজকে এই জিনিসটা নতুন শিখলেন নাকি আগে থেকেই জানতেন? কে কে নতুন শিখেছেন বলেন শুনি। নতুন শিখছেন, গুড। তাহলে বুঝতে পারছেন যে আসলে কেন ড্রিফট ভেলোসিটি অনেক ইম্পর্টেন্ট। শুধুমাত্র থার্মাল ভেলোসিটি দিয়ে কিন্তু কাজ হবে না, মাথায় থাকবে সবার। ভাইয়া একটা মিনিট আগের স্লাইডে যাবেন? আগে স্লাইডে যাবো, শিওর। এখন বলতে যাবে এর থেকে হচ্ছে যে কি বলে এটাকে, আইপ্যাডই ভালো। সবাই কি বুঝতে পেরেছি? আমি এরপরে হচ্ছে চেষ্টা করব জুমটাকে হচ্ছে যে ক্যামেরার সাথে ইন্টিগ্রেট করতে। ওটা করা যায় বাট এটা একটু পেইন, মানে ঝামেলা আছে, সফটওয়্যারে ওবিএস দিয়ে করা লাগে। দেখি এটা আমি আমার মিয়াকে বলে দিচ্ছি যেন ওটা করা যায়। সবাইটা হয়ে গেলে বললেন। আচ্ছা, সবার হয়ে গেছে মনে হয়, আমরা আগাই তাইলে। ওকে, এখন মোটামুটি আমরা হচ্ছে যেটা বুঝতে পেরেছি যে কিভাবে কি কাজ করে। তো চলেন এখন আমরা দেখব চার্জ প্রবাহের দিক। সবাই হেডিং দেন, চার্জ প্রবাহের দিক। ডিরেকশন অফ চার্জ ফ্লো। চার্জ প্রবাহের দিকের ক্ষেত্রে মাথায় রাখবেন, যদি আমরা ইলেকট্রনের কথা চিন্তা করি, ইলেকট্রন দুই দিকে যেতে পারে। একটা হচ্ছে যদি আমরা ঘনত্ব চিন্তা করি, ঘনত্ব বা চার্জ ডেনসিটি, আর একটা হচ্ছে বিভব বা পোটেনশিয়াল। এখন আমাকে বলেন
চার্জ ডেনসিটি যদি হাই থাকে তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে? হাই থেকে লোতে নাকি লো থেকে হাইতে? কি মনে হয়? হাই থেকে লোতে। গুড। তাহলে আমার এখানে হাই থেকে ও লোতে হচ্ছে যে যাচ্ছে, বুঝতে পারছি? এখন আমাকে বলেন পোটেনশিয়াল হচ্ছে আপনার এই জায়গায় কম, আচ্ছা এই জায়গায় সরি এই জায়গায় বেশি আর এই জায়গায় কম। পোটেনশিয়ালের ক্ষেত্রে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে? লো থেকে হাই। গুড, লো থেকে হাই। তাহলে মাথায় রাখবেন এই জায়গায় হচ্ছে আমাদের হাই, এখানে হচ্ছে আমাদের লো। কেন লো থেকে হাই? কারণ আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তড়িৎ যায়, তড়িতের বিপরীত দিকে ইলেকট্রন যায়, তাহলে তখন কিন্তু লো থেকে হাইতে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন চলে আসেন প্রোটন। যদিও প্রোটন মুভ করে না, আমরা প্রোটনকে সিম্বলিক ভাবে চিন্তা করছি যে প্রোটন যদি মুভ করতো, যেহেতু ইলেকট্রন একদিকে যাচ্ছে তাহলে প্রোটন উল্টা দিকে যাবে, এটাকে আমরা ধরে নিয়ে হচ্ছে জিনিসগুলোকে দিক নির্দেশনা বানাচ্ছি। তাহলে আমাকে বলেন প্রোটনের ক্ষেত্রে ঘনত্ব বা চার্জ ডেনসিটি কি মনে হয় বাড়বে না কম, মানে কোথা থেকে কোথায় যাবে? হাই থেকে লো। এক্স্যাক্টলি, চার্জ ডেনসিটির ক্ষেত্রে দুইটাই হাই থেকে লোতে যাবে। বুঝতে পেরেছি ভাইয়া? চার্জ ডেনসিটির পরে কি আছে? আছে হচ্ছে বিভব। বলেন বিভব বা পোটেনশিয়ালের ক্ষেত্রে কি হবে? এনিওয়ান? হাই থেকে লো। এক্স্যাক্টলি। অর্থাৎ যদি আমরা আরেকটু স্পেসিফিক্যালি বলি তাহলে চার্জ ঘনত্ব অলওয়েজ কি উচ্চ থেকে নিম্নতে, বাট বিভবের দিক কিন্তু উল্টা। তাহলে ইলেকট্রন প্লাস প্রোটন ফর বোথ হাই চার্জ ডেনসিটি টু লো চার্জ ডেনসিটি, বা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন চার্জ ঘনত্ব। কিন্তু যদি হচ্ছে বিভবের কথা চিন্তা করি, পোটেনশিয়াল ডিফারেন্ট, অপোজিট। মাথায় থাকবে? কারো কি অবজেক্টিভ আসলে সে পারবেন? কারো কনফিউশন আছে? আচ্ছা, কারো কনফিউশন নেই, তাহলে আমরা আগে যাই বাচ্চারা। আচ্ছা, কারো যদি কোনো ধরনের কনফিউশন না থাকে তাহলে হচ্ছে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। চলেন লিখে ফেলেন। ওই জায়গায় আমরা আগে আসছি কেন? ওয়েট, ঠিক আছে এবার ওকে। তাহলে আমরা এতটুকু বুঝে ফেলছি যে আসলে চার্জ ঘনত্বের সাথে আমাদের এখানে সম্পর্ক কি কি হবে। তো আমরা এটা মোটামুটি বুঝে ফেললে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। সবাই লিখে ফেলেন বিভব বা ভোল্টেজ। বিভব বা ভোল্টেজ কি করে? ইলেকট্রন প্রবাহের দিক নিয়ন্ত্রণ করে। controls electron flow direction. বুঝতে পেরেছি? How does it work? লো ভোল্টেজ থেকে ইলেকট্রন হাই ভোল্টেজে যায়, রাইট? সো যদি আমরা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ ইলেকট্রন যায়, ইলেকট্রিসিটি কোন দিকে যাবে? অপোজিট ডাইরেকশনে, তাই না? সো প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আমাদের এই জায়গায় তাহলে আসলে ইলেকট্রন কিভাবে কি কাজ করে।
ইলেকট্রন আসলে মানে ভোল্টেজ কি করে, ভোল্টেজ মূলত আমাকে দেখায় যে আসলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে নাকি এদিক থেকে এদিকে। এখন এই ভোল্টেজটা আসলে আমরা হচ্ছে যে হিসাবটা করব কিভাবে, ভোল্টেজটা কি বা বিভবটা কি, বিভবটা হচ্ছে যে আমরা এখানে লিখবো, আচ্ছা এখানে আমি মানে যখন আমি একাডেমিকে পড়ে তখন আমি বিভব নিয়ে বিশাল বড় হচ্ছে যে ক্যাচাল করি যে আসলে বিভব কি, এটা কোত্থেকে আসছে, এটা অনেক ইনডেপথ ব্যাখ্যায় যাই। এত ইনডেপথ ব্যাখ্যা আমি এখন যাব না, বিকজ আমাদের ওয়ান শট ক্লাসে এত ইনডেপথ ব্যাখ্যা যাওয়ার মানে নেই। বাট যদি কারো ইচ্ছা থাকে অনেক শেখার, তাহলে এটা শিখতে পারেন, সমস্যা নাই। আমার এটার হচ্ছে যে ফ্রি ক্লাসটা, মানে এটার একাডেমিক ক্লাসটা আমি আবার ফ্রিতে ইউটিউবে প্লেলিস্ট আকারে দিয়ে রাখছি, তো যাদের দেখার ইচ্ছা দেখে নিন। বাট আপাতত ওয়ান শট ক্লাস আমি এত প্যারায় যাচ্ছি না, আমি জাস্ট আপনাকে নর্মালি বুঝাই দিচ্ছি। সো বিভব কি বা তড়িৎ বিভব কি, আরো সিম্পল ভাষায় তড়িৎ বিভব কি, কারণ বিভব অনেক প্রকার। তড়িৎ বিভব কি বা হোয়াট ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল। সংজ্ঞাটা আমরা লিখে ফেলবো, কোন একক ধনাত্মক আধান অসীম থেকে সমবেগে তড়িৎ ক্ষেত্রে আনতে কৃতকাজ ওই তড়িৎ ক্ষেত্রের সাপেক্ষে তার বিভব। ইংলিশ ভার্সন লেখেন, potential is the total work done to bring any electron from infinity to any electric field. ঠিক আছে, তাহলে ভাইয়া এটা গেল হচ্ছে বিভব। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বিভব আর বিভবের পার্থক্যের মধ্যে মানে সংজ্ঞাটার মধ্যে ডিফারেন্স কি? বিভবকে আমরা হিসাব করি বা পোটেনশিয়াল হিসাব করি আমরা হচ্ছে ইনফিনিটির সাপেক্ষে। বিভব পার্থক্য হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রে বা ইলেকট্রিক ফিল্ডে যে কোনো দুটো পয়েন্টের মাঝখানে যে হচ্ছে যে আমাদের ডিফারেন্সটা বা আনতে যে পরিমাণ কাজ করতে হয়। তো যদি আমি এই জায়গায় আপনাকে বিভব পার্থক্যের সংজ্ঞাটা দেই, বা ইলেকট্রিক পোটেনশিয়ালের সংজ্ঞা দেই, তাহলে সংজ্ঞাটা এরকম হবে, তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে একক ধনাত্মক আধানকে সমবেগে স্থানান্তরিত করতে কৃতকাজ। দেখেন, potential difference is the amount of work done to transfer +1 coulomb charge
from one point of electric field to another. সবাই বুঝতে পেরেছে? কারো কনফিউশন আছে? আচ্ছা নাই, তাহলে আমরা বিভবটা কি সেটা বুঝতে পারলাম। আমরা আগাই তাহলে এতটুকু হয়ে গেলে পরেরটাতে চলে যাচ্ছি। এইবার আমরা চলে আসছি আমাদের বিভবের। আচ্ছা, বিভব তো আপনারা সবাই জানেন তাই না? বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হবে না। তড়িৎ প্রবাহিত হবে না। নো ইলেকট্রিক ফ্লো without potential difference. এখন আসেন, যদি আমরা মোটামুটি এটা বুঝতে পারি, আমরা পরেরটাতে চলে যাচ্ছি। বিভবের আমরা পার্থক্যটা থেকে পড়ে ফেলছি, এবার আমরা চলে যাব হচ্ছে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্সে। ইলেকট্রোমোটিভ ফোর্সের আরেকটা বাংলা লেখেন তড়িৎ চালক শক্তি। তবে তড়িৎ চালক শক্তির সংজ্ঞাটা কি সবাই লিখে ফেলেন। কোন বর্তনীর এক প্রান্ত হতে কোন ইলেকট্রন পুরো বর্তনী কোষ সহ ঘুরিয়ে আনতে কৃত কাজকে তড়িৎ চালক শক্তি বলে। To move an electron through the entire circuit, including the battery. দেখেছেন সবাই? তো আসলে খুব সিম্পল কথা। কেউ কি আমাকে বলতে পারবেন সহজ ভাষায় ইলেকট্রোমোটিভ ফোর্স কি? এনিওয়ান? সহজ ভাষায় হোয়াট ডাজ ইট ইভেন মিন ইন সিম্পল ওয়ার্ডস? এক্স্যাক্টলি, কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য। এরা যদি আপনার একটা ব্যাটারি হয়, এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারির যে মানে বিভব পার্থক্য, এটাই মূলত ইএমএফ। আপনাকে অনেক সময় জিজ্ঞেস করা হয়, এই কোশ্চেনটা আগে আমরা জিজ্ঞেস করতাম, কোষের যে কোনো একটা সার্কিটের বা একটা বর্তনীর যে কোনো দুই প্রান্তের বিভব পার্থক্য কেন সর্বদা ইএমএফ অপেক্ষা কম হয়? কে বলতে পারবেন? ওয়াই ভোল্টেজ ডিফারেন্স অফ
any 2 points is always less than the EMF of any circuit. কে বলতে পারবেন? কে বলতে পারবেন না? Anyone? কারো আইডিয়া নাই? আচ্ছা লিখে দিই, লেখেন বিন্দু বিভব পার্থক্য কেন ইএমএফ অপেক্ষা কম। ও বাই দ্য ওয়ে, আমার মনে হয় না আজকে আমরা পুরো চ্যাপ্টার কমপ্লিট করতে পারবো, চেষ্টা করব। লাগলে আমরা এই ওয়ান শট ক্লাসটা দুইটা ভাগে ভাগ করে নিব, ডোন্ট ওয়ারি। বাট হচ্ছে যে চেষ্টা মানে কমপ্লিট করবো, নাহলে টানা যদি পড়ায় যায় তোমরা আসলে পাগল হয়ে যাবে। দেখো বর্তমানে যে কোনো বিন্দুর বিভব পার্থক্য কেন হচ্ছে ইএমএফ অপেক্ষা কম হবে? ওয়াই ইএমএফ অভ্যন্তরীণ রোধের কারণে, নাইস, হায়ার দেন any 2 points of a circuit, then voltage difference. চলো একটা অ্যান্সারটা বুঝি। কাহিনী হচ্ছে এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ইএমএফ, রাইট? এখন দেখো আমি যদি ধরেও নিই যে আমি এই দুইটা পয়েন্টের কথা চিন্তা করতেছি, এ আর বি, এই এ আর বি এর মধ্যে যে বিভব পার্থক্যটা আছে, এই মাঝখানে আমরা জানি প্রত্যেকটা ব্যাটারির মধ্যে অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। অভ্যন্তরীণ রোধ হচ্ছে আসলে কি? ওই ব্যাটারির রেজিস্ট্যান্স, তাই না? ব্যাটারির নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে। এখন ইন্টারনাল রেজিস্ট্যান্সকে তুমি কি আসলে কনসিডার করেছো? বলো, কনসিডার তো করো নাই। সো ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি থাকে তো সেটাকে কনসিডার করতে হয়। ওই কনসিডারেশনটা করতে গেলে ক্যাচাল হয়ে যায়, কারণ যখনই আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে কনসিডার করব তখন দেখা যাবে আমাদের দুই বিন্দুর মধ্যকার যে বিভব পার্থক্যটা আছে সেটা কখনোই এই ইন্টারনাল রেজিস্ট্যান্সকে হচ্ছে কনসিডার করবে না। আমরা সবাই জানি V is equal to what? IR, আর E is equal to what? I into R plus R। তাহলে দেখেন এই যে এক্সট্রা আরটা এখানে আছে, এক্সট্রা আর এর জন্যই হচ্ছে আমাদের কি ইএমএফ অলওয়েজ বেশি হবে। বুঝতে পেরেছি? এটা ব্যাখ্যা লিখলাম না। ক্লিয়ার সবাই? কার কোনো কনফিউশন আছে? আচ্ছা নাই, তাহলে আমরা মোটামুটি এতটুকু বুঝতে পেরেছি যে আসলে হচ্ছে আমাদের ইএমএফ কি, ভোল্টেজ ডিফারেন্স কি, কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। চলুন আমরা চলে যাই পরবর্তী কনসেপ্টে। লিখে ফেলেন তড়িৎ প্রবাহ। বা কারেন্ট ফ্লো। এই ক্লাসটার জন্য আসলে আমাদের দুইটা ক্লাসই লাগবে, নাহলে ওয়ান শট এক ক্লাসে নিলে তোমরা পাগল হয়ে যাবে। দেখো, আচ্ছা তুমি তোমার সংজ্ঞাটা লিখে ফেলো। দেখো, একক সময় চার্জের পরিমাণকে তথা চার্জ প্রবাহের
হারকে তড়িৎ প্রবাহ বলে। লেখেন ঠিক আছে, সবার ডান? কার কনফিউশন আছে? ওকে, কার কনফিউশন নেই। তাহলে ফর্মুলা খুবই সিম্পল, I is equal to Q by T, এটার একক বা ইউনিট কুলম্ব পার সেকেন্ড, বা যেটাকে আমরা বলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, কারো মানে বাকি আছে লেখা? তাহলে আমরা আগাইতে পারি। চলে আসেন তাহলে আমরা চলে যাই পরেরটাতে, লিখে ফেলেন দেখেন রোধ বা রেজিস্ট্যান্স। দেখেন রোধ বা রেজিস্ট্যান্সের সংজ্ঞা, তড়িৎ প্রবাহকে পদার্থের যে ধর্ম বাধা দেয়। লেখেন the property of material which hinders electric flow. আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে বাচ্চারা, এই যে আমরা কথা বললাম যে বাধা দেয়, আসলে রেজিস্ট্যান্স জিনিসটা কি ইন রিয়ালিটি? কে বলতে পারবেন? ইন রিয়ালিটি রেজিস্ট্যান্স জিনিসটা কি? এনিওয়ান? প্রকৃতপক্ষে আসলে রেজিস্ট্যান্সটা কি, মানে কাকে বোঝায়? বর্তনীতে যে যন্ত্রাংশগুলো যুক্ত থাকে। বর্তনীতে যেটা হচ্ছে যে আমাদের কি থাকে? আচ্ছা দেখেন, ইন রিয়ালিটি রেজিস্ট্যান্স হচ্ছে মূলত ফার্স্ট অফ অল ভেজাল বা ইমপিউরিটি। যে কোনো একটা তারে অনেক ধরনের ভেজাল মিশ্রিত থাকে, অর্থাৎ মনে করো কপারের তারে কপার বাদে আর অনেক কিছু আছে, তাহলে সেগুলো কি? একটা হচ্ছে আমার প্রথম রিজন ওয়াই হচ্ছে যে আমাদের এটা থাকে, গেল নাম্বার 1। নাম্বার 2 তে চলে আসেন। নাম্বার 2 লিখে ফেলেন অ্যাটম বা পরমাণু, অর্থাৎ বিভিন্ন যে আমাদের অ্যাটম গুলো থাকে যখন ইলেকট্রন ফ্লো করে সে অ্যাটম গুলো তো বাধা পায়। অন্য ফ্রি ইলেকট্রন যখন এটা হচ্ছে যে এরকম লাফালাফি করতে থাকে, অন্য ফ্রি ইলেকট্রনও যে ওকে বাধা দেয়। ঠিক আছে,
যেটা সবাই মিলে মূলত আসলে রেজিস্ট্যান্স বা রোধ তৈরি করে। বুঝতে পেরেছি? আচ্ছা, সো আই গেস সবাই রেজিস্ট্যান্স নিয়ে আর কোনো ধরনের কনফিউশন নাই। এরপরে আছে অভ্যন্তরীণ রোধ। জি বলেন ভাইয়া। বি নাম্বারটা। অ্যাটম বা পরমাণু? হ্যাঁ, পরমাণু নিজেও কি একটা মানে রেজিস্ট্যান্স আকারে কাজ করে না? ইলেকট্রন যখন যাবে, ওর ভেতরে তো নিউক্লিয়াস অর্থাৎ প্রোটন নিউট্রন আছে, তাহলে এটা বা বন্ডেড ইলেকট্রনস আছে, এরা ওকে বাধা দিচ্ছে না যাওয়ার সময়, ধাক্কা দিচ্ছে না, মানে যেতে দিচ্ছে না, এরকম একটা সিচুয়েশন তৈরি করছে না? জি। ওকে, একটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, যেটাকে আমরা বলি ইন্টারনাল রেজিস্ট্যান্স। লেখেন কোষ যে পদার্থ দিয়ে তৈরি, তার রোধকে অভ্যন্তরীণ রোধ বলে। লেখেন internal resistance is a resistance matter of the cell। অর্থাৎ ব্যাটারি যে তোমাকে মানে ব্যাটারি নিজেই তার পদার্থের কারণে তোমাকে যে বাধা প্রদান করে তাকে আমরা বলছি অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? ওকে, কারো কোনো ধরনের আই গেস কনফিউশন নাই। আমরা আগাইতে পারি? ওকে, সবার যদি হচ্ছে যে ক্লিয়ার থাকে তাহলে আমরা আগাবো। আজকে আমরা সব সার্কিটটাকে সলভ করা পর্যন্ত পড়বো। নেক্সট আমরা আরেকটা ক্লাস করবো যেখানে আমরা মূলত ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল এগুলো পড়বো। মানে এটা দুইটা ক্লাস লাগবে আর কি আমাদের, এলস এটা শেষ হবে না। ওকে, যেখানে ছিলাম আমরা, সো আমাদের এতটুকু কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাচ্ছি, এখন আমরা চলে যাবো হচ্ছে পরিবাহিতা বা কন্ডাক্টেন্সে। পরিবাহিতা বা কন্ডাক্টেন্স, ফার্স্ট অফ অল পরিবাহিতা কন্ডাক্টেন্স মানে হচ্ছে জি। হ্যাঁ, এটা জি দ্বারা প্রকাশ করি। এটা কি বলা হয়? পদার্থের যে ধর্মের কারণে এটির মধ্য দিয়ে স্থির তড়িৎ প্রবাহ সুবিধা প্রাপ্ত হয়। লেখেন the property of matter which helps current flow। তাহলে ভাইয়া পরিবাহিতা বা কন্ডাক্টেন্সের সিস্টেম হচ্ছে R is equal to 1/G, অর্থাৎ রেজিস্ট্যান্স পরিবাহিতার বিপরীত রাশি, R is equal to 1/G।
আর পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। তাহলে এই গেল হচ্ছে যে আমাদের পরিবাহিতা রিলেটেড কনসেপ্ট। তাহলে পরিবাহিতা জাস্ট হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের অপোজিট বলতে পারো। এখন তোমাকে যদি আমি কখনো বলি যে এটার হচ্ছে যে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে এরকম, মানে সরি ফর্মুলা না, গ্রাফ। দেখো আমরা এই বরাবর নিলাম হচ্ছে তড়িৎ, এই বরাবর নিলাম ভি। আমি এখন এখানে একটা গ্রাফ পেলাম এরকম। তাহলে এই জায়গায় এই গ্রাফের যে ঢাল বা স্লোপ হবে, আই গেস ঢাল বা স্লোপ কি সেটা তোমরা জানো, অলরেডি চ্যাপ্টার 11 পড়েছো তোমরা হায়ার ম্যাথে। সেটা হচ্ছে আমাদের জি। কেন প্রশ্ন করতে পারো? আমরা সবাই জানি y ইজ ইকুয়াল টু mx, এটা সরলরেখার ইকুয়েশন। y অক্ষ বরাবর আমাদের আছে i, x অক্ষ বরাবর আমাদের আছে v। তাহলে এই স্লোপটা কাকে রিপ্রেজেন্ট করে? g কে। y ইজ ইকুয়াল টু g ইনটু v। আবার সেম যদি আমরা এবার v ভার্সেস i নেই, তাহলে আমরা পেয়ে যাব স্লোপ বা ঢাল r ইজ ইকুয়াল টু v বাই i। অর্থাৎ i ভার্সেস v গ্রাফ নিলে স্লোপ বা ঢাল দিবে আমাদেরকে j, v ভার্সেস i নিলে আসবে r। এটাও খুবই সোজাভাবে বোঝা যায়। y ইজ ইকুয়াল টু mx, y হচ্ছে v, এটা হচ্ছে r, এটা হচ্ছে i, r ইজ ইকুয়াল টু v বাই i, y ইজ ইকুয়াল টু v বাই r। ক্লিয়ার? আচ্ছা, ডান। সবার হয়ে গেলে আমরা চলে যাচ্ছি পরেরটাতে। আমরা এখন চলে যাবো হচ্ছে রোধের সূত্রে, অর্থাৎ আমাদের যে r ইজ ইকুয়াল টু রো ইনটু এল বাই এ ওই ফর্মুলা আছে, আমরা সেটাতে চলে যাবো। তো লিখে ফেলি। আমরা জানি এটা বেশ একটা বড় সড়ো ডিরাইভেশন থেকে আসছে। মেইন ফর্মুলা হচ্ছে এটা, r ইজ ইকুয়াল টু রো ইনটু এল বাই এ। এবং এই জায়গায় আমাদের তাপমাত্রা বা টেম্পারেচার এবং ক্ষেত্রফল না, উপাদান বা ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট। সো এখন প্রশ্ন দাঁড়াবে, এই যে আমাদের এতগুলো জিনিসপত্র আছে, এই জায়গায় আমাদের আসলে রো মানে আপেক্ষিক রোধ, বা এই রোধ আমাদের হচ্ছে আপেক্ষিক রোধ, তাই না? বা রোধকত্ব বলে। আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি। এই রোধকত্ব মানে কি? রোধকত্ব সংজ্ঞা কিভাবে দিব? দেখেন, আমরা চাইলে বলতে পারি রো ইজ ইকুয়াল টু r ইনটু a বাই l, তাই না? যদি a হয় 1 মিটার স্কোয়ার, l হয় 1 মিটার, তখন রো ইজ ইকুয়াল টু হয়ে যাবে r। রাইট নাকি রং? রাইট। সংজ্ঞাটাও তাহলে এখান থেকেই আসবে যে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে পরিবাহিতির
তাপমাত্রার নির্দিষ্ট তাপমাত্রায় উপাদানের আপেক্ষিক রোধ। লেখেন resistance per unit length and area at a given temperature is the resistivity of any element। বুঝা গেল? তাহলে রেজিস্ট্যান্স কার কার উপর নির্ভরশীল? উপাদান, তাপমাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ। টোটাল কয়টা? 4টা। মাথায় রাখবেন। রোধ কার কার উপর নির্ভরশীল? কারো তুলনা হলে কিন্তু বললেন, আমি নিয়ে যাবো আগের স্লাইডে, সমস্যা নেই। ডিপেন্ডেন্স অফ রো, সরি, ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স। এক টেম্পারেচার, উপাদান বা এলিমেন্ট, লেংথ, একটা হচ্ছে এরিয়া। প্রশ্ন, তড়িৎ কি স্কেলার না ভেক্টর? কে বলতে পারবেন? এনিওয়ান? স্কেলার। তড়িৎ স্কেলার রাশি। আপনাদের কিছু কিছু টিচার পড়াবে টেন্সর রাশি, টেন্সর করলি ডিফারেন্ট একটা জিনিস, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তড়িৎ স্কেলার রাশি। ঠিক আছে? এখন একটা ম্যাথ করা দরকার। কিভাবে ম্যাথটা করব? চলেন আগে ম্যাথ বলি। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন প্রশ্ন। আপেক্ষিক রোধের যে মানগুলা, ওগুলা মনে রাখার কি কোনো না। টেকনিক আছে? ফার্স্ট অফ অল টেকনিক নাই। আর তার তোমাদের বইয়ে যে কটা দেওয়া আছে, তোমাদের বইয়ে কোন 4-5টা দেওয়া আছে না? এর বেশি দেওয়া আছে? আমি যখন 4-5টা দাও, 4-5টা মুখস্থ করতে হবে। কয়টা দেওয়া? 8টা। 8টা। ওই 8টা মুখস্থ করে ফেলবা, কি করবা? এখন বাংলাদেশে জন্মগ্রহণ করছো, এরকম একটা উদ্ভট জিনিসপত্র যে মুখস্থ করতে হবে, আর কি আর করার আছে, করে ফেলো। কোনো টেকনিক নেই, এটা মুখস্থ করতে হবে আর কি। এই জেনারেলি দেয় না, জেনারেলি আসলে ওই টাইপের কোশ্চেন দেয় না, বাট যদি দিয়ে দেয় আর কি, ইন কেস। আচ্ছা চলেন ম্যাথ সলভ করি। ম্যাথে বলা আছে
বলা হচ্ছে ফাইন্ড আপেক্ষিক তো আচ্ছা resistivity of a 0.22 meter long atometer মানে dia wire of 7 ohm resistance দুধ ভাত ম্যাথ আসলে নাম দেওয়া ছিল দুধ ভাত ম্যাথ খুবই সোজা কি আসবে আমরা জানি rho is equal to r into a by l তো ভাই ডেটা বসায় দাও 7 এরিয়া হচ্ছে আমরা জানি পাই d স্কয়ার বাই 4 যেহেতু ডায়া বা ব্যাস তাহলে 1.4 বা এটাকে আমরা জাস্ট 2 দিয়ে ভাগও করে নিতে পারি পাই r স্কয়ার বাই হচ্ছে 0.22 শেষ বাস ম্যাথ শেষ বুঝতে পেরেছি আর এটার একক কি আসবে ওহম মিটার বাস শেষ বুঝতে পেরেছি কারো কনফিউশন আছে থাকলে বলে ফেলুন তাপমাত্রা আর উপাদান কনস্ট্যান্ট হয় কি এটা হিসাব করব না না তাপমাত্রার উপাদান তো আসলে এখানে হিসাব নিকাশের অন্তর্ভুক্তই না ঠিক আছে সবার ডান চলেন পরটাতে যাই এগুলো কোনো ব্যাপার না এগুলো কোয়েশ্চেনই না কোয়েশ্চেন এবার খেঁচা হবে এইটাতে বলেন কি হবে এই যে দুটো সমীকরণ ধরে দুইকে এক দ্বারা ভাগ করলে হয়ে যাবে না সমীকরণ যে ধরবা পার্থক্য কি হবে সমীকরণে একটা ক্যাচাল তো আছে এখানে কি বলে অনুপাত করা যাবে হুম অনুপাত করবেন বাট কি মানে একটা ঝামেলা আছে কি ঝামেলা সেটাই জিজ্ঞেস করতেছি একটা এটা আর ধরে আচ্ছা বুঝাই বলি এই দুইটা তারের ভলিউম হচ্ছে বা আয়তন হচ্ছে v1 v2 বলেন তো আয়তনের চেঞ্জ কতটুকু কে বলতে পারবেন আয়তন চেঞ্জ হবে না এক্স্যাক্টলি v1 equal to v2 তাহলে l1 a1 equal to কত l2 a2 তাহলে আমাকে বলেন a2 by a1 কত বলেন l1 by l2 না which means what 1/3 তাহলে আসেন r1 by r2 করি আনসার কি 15 হবে ইয়াপ 15 না 45 হবে দেখেন এই হচ্ছে সিস্টেম আগে আমরা এরিয়ার হচ্ছে যে রেশিও বের করলাম দেন আমরা সেই অনুযায়ী r1 by r2 করে কাটাকাটি করে হচ্ছে যে r2 পেয়ে গেলাম
এখন তার প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা শর্টকাট মেথড কি? শর্টকাট মেথড হচ্ছে, লিখতে পারেন শর্টকাট লেংথ বা এরিয়া। হ্যাঁ, তোমার কথা বোঝা যায় না। এন গুণ হলে রেজিস্ট্যান্স এন স্কয়ার গুণ হবে, এটা হচ্ছে শর্টকাট। কোথায়? A2/A1 is L1/L2। হ্যাঁ, তো L2 হচ্ছে থার্ড, মানে 1 মানে 3 গুণ হয়েছে, তো 1/3 ঠিকই তো আছে। তাহলে এই জায়গায় L1/L2, ওখানে A2/A1। হ্যাঁ ঠিকই তো আছে, ভুল কোথায় পেলাম? দুইটাই তো 1/3, L1/L2 1/3, A2/A1 1/3, ঠিকই তো আছে। দেখো, তারপর আমার হিসাব ভুল হলে তোমরা বলতে পারো। কারো কনফিউশন আছে? থাকলে বলে ফেলেন। আশা করি নাই। আচ্ছা, না থাকলে আমরা এখন সার্কিট সলভিং এ গেলাম। সবাই লেখেন সার্কিট সলভিং। সার্কিট সলভিং এ কোয়েশ্চেন টোটাল 3 প্রকার আসে। ভাইয়া বলেন। আগের স্লাইডে যাওয়া যাবে? হ্যাঁ শিওর, এই যে আগের স্লাইড। হইছে? ভাই লেখা হয়েছে? ওকে, এবার আসেন, একটা হচ্ছে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা। তারপর আরেকটা আছে তড়িৎ নির্ণয় বা ইলেকট্রিসিটি আইডেন্টিফিকেশন। আরেকটা হচ্ছে ভোল্টেজ নির্ণয়। এটার পাশাপাশি আরেকটা আছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ আমাদেরকে রোধ রিঅ্যারেঞ্জ করতে হবে, করে একটা নির্দিষ্ট হচ্ছে যে তুল্য রোধ লাগবে বা কিছু একটা লাগবে। আরেকটা আছে তড়িৎ বাড়াতে বা কমাতে কি করব, what to do to increase or decrease electricity। এই সবগুলাই আসে। এই জন্য এটা একটা প্যারামার্কা জিনিস, বিকজ there are a lot of things to study here. কারেন্ট ডিভাইডার ল, ভোল্টেজ ডিভাইডার ল, তারপরে অভ্যন্তরীণ রোধেরও, আচ্ছা অভ্যন্তরীণ রোধের ম্যাথ তো করায়নি, ভুলে গেছি। ইন্টারনাল রেজিস্ট্যান্স কনসেপ্ট। আরেকটা আছে, আল্লাহ এত কনসেপ্ট ভুলেই গেছি, সুইচ খোলা বন্ধ। ঠিক আছে, সো ঘুরাই ফিরাই এই কয়েকটা কনসেপ্ট লাগবে। ক্ষমতাটা সার্কিট সলভিং এর মধ্যে নাই, ওটা আলাদা কনসেপ্টে আসে। ক্ষমতা আছে, আর একটা আছে বাল্বের উজ্জ্বলতা, টোটালি দুইটা কনসেপ্ট। সেই কয়টা হইলে আমাদের আর কি কি আর শেষ হবে, কি বলে এটাকে, পড়াশোনা ডান হবে এই চ্যাপ্টারে। তো চ্যাপ্টারটা হিউজ, চ্যাপ্টারটা অনেক বড়, বাট আমরা আজকে হচ্ছে যে সেটা শেষ করবো, বিকজ বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করে ফেলতে পারবো ইজিলি। আজকে আমরা তুল্য রোধটা কমপ্লিট করবো। একদিনে এত বেশি পড়াইলে মাথা মতো কিছু থাকবে না। আমার সমস্যা নেই, আমি তো পড়াই যেতেই পারবো, তুমি পারবা কিনা এটা হচ্ছে কনফিউশন। সবাই এতটুকু হয়েছে? তো চলো আমরা তুল্যরোধ সলভিং এ চলে যাই। তুল্যরোধ সলভিং এর জন্য সবাই বেসিক আমরা জানি,
তাই না? সিরিজ, তারপরে প্যারালাল, ওসব বেসিক তোমরা জানো, এটা আমার টেনশন নাই। আমি তোমাকে শিখবো নোডাল এনালিসিস। নোডাল এনালিসিস আমরা এইটা দিয়ে সব সার্কিট সলভ করব। তো আসেন আমরা হচ্ছে যে একটা একটা করে সার্কিট সলভ শুরু করি। প্রথমে মনে করি আমরা সহজ সার্কিট দিয়ে শুরু করলাম। বাট আমরা প্রথম সার্কিটটাতেই নোডাল এনালিসিস কাজে লাগাবো। সিস্টেম হচ্ছে খুবই সিম্পল ভাইয়া, সবগুলা 2 ওহম, কারেন্ট এখান থেকে বের হয়েছে, তো এগুলা সব এ পয়েন্ট। যখনই একটা রেজিস্ট্যান্স বা রোধ পাবো তখনই সেটা চেঞ্জ হয়ে যাবে বি। যেটাকে এভাবে চিন্তা করো, তোমার একজন বন্ধু ছিল, সে বন্ধুর হঠাৎ করে একদিন বান্ধবী হলো। বান্ধবী হওয়ার পর তোমার বন্ধু বদলে গেল, কারণ তোমার বন্ধুর জীবনে একটা নতুন বাধা এসেছে। বাস এই বাধাতে হোঁচট খেয়ে বন্ধুর মধ্যে পরিবর্তন দেখা গেল। এখন আর বন্ধু আগের মতো রেসপন্ড করে না, বন্ধুকে মেসেজ দিলে, ফোন দিলে সে সারাক্ষণ বিজি থাকে। তোমার বন্ধু কিন্তু আবার পরিবর্তন হয়ে গেছে। এই বন্ধু যখন আবার একটা হোঁচট খাবে তখন বন্ধু আবার পরিবর্তন হয়ে যাবে। এরকম করতে করতে বন্ধুর পরিবর্তন যখন হবে তথা রেজিস্ট্যান্স যখন আমরা পাবো তখনই পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? সমস্যা আছে কারো? নাই। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি তো এই পথ দিয়ে যেতে পারতাম, এই পথ দিয়েও যেতে পারতাম, এই পথ দিয়েও যেতে পারতাম। অলওয়েজ রিমেম্বার আউটসাইড দিয়ে যেতে হবে। কি বললাম? বাইরে দিয়ে যেতে হবে। সো এই যে বাইরে দিয়ে ঘুরে আসছে, এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, এগুলো সব সি, এগুলো সব সি। এবার আমরা পয়েন্টগুলোকে রিঅ্যারেঞ্জ করি। চলো, এটা এ, বি, সি। এ থেকে বি এর মধ্যে কয়টা রোধ আছে? একটা। বি থেকে সি এর মধ্যে কয়টা রোধ আছে? 3টা, তাই না? দেখা যাচ্ছে না 3টা? ভাই যতগুলো রোধ থাকবে তারা সবাই প্যারালাল। দেন সুন্দর মতো এ আর সি এর মধ্যে ছিল আমাদের কি ব্যাটারি, অ্যাড করে দাও, করে এ বি গুলাকে মুছে দাও। এখন বলো এই সার্কিট সলভ করা কি খুব একটা কঠিন? পারবেন এই সার্কিট সলভ করতে? জাস্ট এইটাকে আমরা এরকম ভাবে সাজাইলে আমাদের কাজটা, এইটার এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, জাস্ট একটু কঠিন ভাবে সাজাই দিছে। তাহলে এখন তো সোজা। কত আসবে তুল্য রোধ? 0.6। আচ্ছা, একটা ছোট্ট ট্রিক শিখাই দিই। যদি কখন একাধিক রোধ প্যারালালি থাকে, তাদের সবার ভ্যালু সেম থাকে, তাহলে জাস্ট টোটাল সবগুলাকে নাম্বার অফ রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিয়ে দিলেই হইলো। যেমন টোটাল প্রত্যেকটা 2 ওহম না, টোটাল করেছে 3টা, তাহলে 2/3 দিয়ে দিলে হয়ে গেছে। ঠিক আছে? তো যা আসে তাই আমি জানি না কত আসে, 3 × 6 2 8, তাহলে 8/3। ঠিক আছে? কার কনফিউশন আছে? নাই। চলেন 2 নাম্বারটা দেখি। বলেন, এবার আছে এখানে এ, এখানে আছে, আচ্ছা সরি আমরা আবার দেখাচ্ছি, এখান থেকে বের হইলো এ পয়েন্ট। হ্যাঁ, তাহলে এটা এ হইলে এই জায়গায় আমরা হিট করলাম, তাহলে কি হয়ে যাবে বলো তো বাচ্চারা? বি হয়ে যাবে। এখন বি যখন এই লাইন দিয়ে গেল তখন কি কোনো রেজিস্ট্যান্স আছে? নাই, তাহলে এটা হয়ে গেল বি। বি যখন আবার ট্রাভেল করলো তখন একটা রেজিস্ট্যান্স পেয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে? সি। এখন তুমি বলতে পারো ভাই এখানে তো মাঝখানে বাদ পড়ে গেছে। ভাই দেখো তো এই লাইন বরাবর কোনো পরিবর্তন আছে? নাই। কোনো রেজিস্ট্যান্স আছে? নাই। তাহলে এইটা সি হলে এটাও কি হবে? সি পয়েন্ট। বাস, আমাদের সার্কিট ডান। এখন সবগুলো যদি 2 ওহম হয় তাহলে বাবা দেখো তো সলিউশনটা কি আসবে। বি থেকে সি এর মধ্যে কয়টা আছে? 1 2 3। ডাজন্ট ম্যাটার বি থেকে সি তে আছে নাকি সি থেকে বি তে আছে, ঠিক আছে? এটা ম্যাটার করে না। এখন আমাকে বলেন বাচ্চারা, একই সার্কিট না আবার? এইটা আর এটা সেম না? জাস্ট দেখতে আলাদা, দেখছেন? এই সার্কিট হুবহু সেম জিনিস, জাস্ট আমরা এটাকে টেনে একটু ডিফারেন্ট ভাবে এঁকে দিচ্ছি।
ফান্ডামেন্টাল জিনিসটা একই জিনিস, বাট একটু ডিফারেন্ট ওয়েতে দেখাচ্ছে। কারো কনফিউশন আছে? ভাইয়া এখানে মূল প্রবাহটা মানে প্রথম রোধ অতিক্রম করার পর বি তার দিকে চলে গেলেই তো পারতো না? না ভাই, এটা শর্ট সার্কিট না। শর্ট সার্কিট তুমি যে কনসেপ্ট বলছো এটা হচ্ছে শর্ট সার্কিট তখন হবে যখন আমার বি এবং সি এর মাঝখানে কোনো হচ্ছে যে আসলে একটা রেজিস্ট্যান্সহীন তার থাকবে। আর একটা মজার বিষয় যে তোমাদের কনসেপ্টটাই ভুল শর্ট সার্কিটের। শর্ট সার্কিট মানে এমন না যে সমস্ত কারেন্ট এখান দিয়ে চলে যায়, ও দুইটা জায়গায় ভাগ হয়, অলওয়েজই ভাগ হয়। জাস্ট যেই তারে রোধ একবারে কম সেই তারটা দিয়ে ও হচ্ছে যে বেশি পরিমাণে হচ্ছে যে ইলেকট্রিসিটি পাঠায় ফেলে। এটা আমরা পড়বো যখন কারেন্ট ডিভাইডার ল পড়বো। সো এর কনসেপ্ট একটু রং আছে, ঠিক আছে? বাট এমনি ও সব জায়গায় ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যাওয়ার পর আরো এখানে ফার্দার ভাগাভাগি হয়, ঠিক আছে? সবাই ডান হয়েছে? ওকে, ডান হলে আসেন পরেরটাতে যাই। এটা সলভ করেন, 3 নাম্বার। বলেন এবার কি হবে? যে পারবেন সে আগে আগে বলবেন। দেখি বলেন তুল্যরোধ কত? এনিওয়ান? 4 ওহম। 4 ওহম। ওকে, বাকিরা? দেখেন এদিক দিয়ে গেলাম, এটা বি, এই দিক দিয়ে আসলে এই তারটা দিয়ে কোনো কিছু নাই, তাহলে এটাও বি। আর এখান থেকে তুমি যেদিকেই যাও সি হইলো, তাহলে সি আবার এই জায়গায় চলে আসছে, তাহলে ঘুরায় ফিরায় দেখেন এটাকে আরেকটু সহজ ভাবে দেখাই দিলাম। তাহলে এবার এটা 4 4 4 4, তাহলে 4 বাস, যা আসে তাই, ঠিক আছে? ভাইয়া প্রথম চিত্রে কারেন্টটা মানে কোন দিক দিয়ে প্রবাহিত হয় একটু অ্যারো চিহ্ন দিয়ে দেখা হ্যাঁ স্যার, এই যে ঠিক আছে, এইভাবে যাচ্ছে। ওকে, এতটুকু ডান। চলেন পরে একটা দিই আপনাকে। টায়ার্ড হয়ে গেছেন আপনারা নাকি পড়তে পারতেছেন? কোনটা? আপনাদের তো আবার জেনজি মানুষজন রিলস দেখে দেখে অভ্যস্ত, তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যান। ক্ষমা করে দাও, আমাকে অ্যালগরিদম করে দাও। ক্ষমা করে দাও? আচ্ছা এখন করিস। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিচ্ছি। কে জানি হঠাৎ করে ভুলে মাইক অন করে ফেলছে। সাজিদ মাইক অন করে ফেলেছো ভুলে। আচ্ছা দাঁড়াও, সাজিদকে অফ করে দিয়ে আসি। ওকে, যেটা বলছিলাম, তাহলে দেখেন তাহলে এই জায়গায় আমাদের 2 ওহম করে রেজিস্ট্যান্স আছে। সেখান থেকে যদি কারেন্ট বের হয়, আচ্ছা বলেন তো বাবা এটার তুল্যরোধ কত? কে বলতে পারবেন? 6 ওহম। কারণ কি? কারণ এখান দিয়ে বের হয়েছে, এখান দিয়ে বের হয়েছে, এখান দিয়ে যে এখান দিয়ে যে এখানে চলে আসবে, এই জায়গায় কারেন্ট যাবেই না। কেন? বিকজ কারেন্ট শেষটা না,
কারেন্ট যে দিক দিয়ে যায় ও একই পথে ব্যাক করতে পারে না। সো ও যদি এখন এই পথ দিয়ে একবার ঢুকে তো আবার ব্যাক করবে কিভাবে? একই পথে তো ব্যাক করা সম্ভব না, এই জন্য ও এই পথে যাবেই না, যেহেতু ফিরে আসার কোনো ধরনের পথই বাকি নেই। বুঝতে পেরেছি? ওকে, সবার ডান হলে আমরা আগাই। আগায় যায় তাহলে বাচ্চারা। নাইস, তাহলে আমাদের মোটামুটি এতটুকু হয়ে গেলে এটা সলভ করেন দেখি। বলেন কি হবে এবার? 0 ওহম। এটার মধ্যে থেকে কত হবে তাহলে সার্কিটে? 0 ওহম। 0 ওহম। কেন? বিকজ এখানে শর্ট সার্কিট হচ্ছে। কি হচ্ছে? শর্ট সার্কিট। শর্ট সার্কিট মানে হচ্ছে যদি আমার এমন কোন একটা পথ থাকে যার প্যারালালে সম্পূর্ণ সার্কিটটা আছে এবং যে পথে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে সমস্ত কারেন্ট এখান দিয়ে চলে যাবে। সমস্ত কারেন্ট আসলে যায় না, বাট আমরা বলি আর কি। তাহলে এটা আমাদের কি হচ্ছে? শর্ট সার্কিট। সো আমাদের এখানে টোটাল রেজিস্ট্যান্স কত আসতেছে? 0 আসতেছে। একটা হোমওয়ার্ক দিয়ে আজকে ক্লাস শেষ করছি। এইটা এটা বের করবেন, ঠিক আছে? এইটার তুল্যরোধটা বের করলেই আমাদের হচ্ছে যে ডান হয়ে যাবে। আজকের ক্লাস আমরা এখানেই রাখছি। হ্যাঁ বলেন। সবগুলো এক ওহম, সবগুলো এক ওহম। হ্যাঁ, আজকের ক্লাস আমরা এখানেই রাখবো। আমাদের আল্লাহর রহমতে আজকে একটা ভালো অ্যামাউন্ট অফ পড়াশোনাই হয়েছে বলতে পারেন। হচ্ছে যে আমরা মোটামুটি চ্যাপ্টার অর্ধেক কমপ্লিট করে ফেলছি, বেসিক সহ যা যা দরকার ছিল। এখন ম্যাথমেটিক্যাল পার্ট গুলো বাকি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে তড়িৎ কি বলে এটাকে, কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল সহ আরো বেশ কয়েকটা ইন্টারেস্টিং জিনিসপত্র পড়লে আমাদের কাজ ডান। নেক্সট উইকের চ্যাপ্টার গুলো একটু ইজি। নেক্সট উইকে যেমন আমাদের ক্লাস হবেই 2টা টেকনিক্যালি, বিকজ আমাদের নেক্সট উইকে পড়া আছে কিসের উপরে? আচ্ছা, নেক্সট উইকে আমাদের পড়াটা আছে হচ্ছে যে চ্যাপ্টার 12 এর উপরে মোস্ট প্রবাবলি। তো চ্যাপ্টার 12 এর উপরে যেহেতু সাদম না সাদম তোর কথা না, চিন্তা করার, সেটা আমি নেক্সট দিন সলভ করে দিব। সো আশা করি এখান থেকে ক্লাস স্টার্ট হবে। তাহলে মঙ্গলবার দিন আপনাদের সিকিউ সলভিং ক্লাস না হয় ওয়ান শট ক্লাসের সেকেন্ড পার্টটা হবে। তো সেকেন্ড পার্টটা আমরা তখন কমপ্লিট করব। মঙ্গলবার দিন কমপ্লিট করে আমরা বৃহস্পতিবার দিন লাগলে হচ্ছে যে সিকিউ সলভিং ক্লাসে চলে যাব। আর সিকিউ সলভিং ক্লাসের পরে আমরা অ্যাডভান্স কলেজাবেশন ক্লাসটা হয়তো আমরা নেক্সট উইকের রবিবার দিন নিব। মানে মেইন কথা কি একদিন এক্সট্রা হবে। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে।